আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অর্থনীতি বিভাগ সরকারি এমএম কলেজ এর পক্ষ থেকে আমি মোহাম্মদ রেজাউল ইসলাম তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই এই করোনার মাঝেও সুস্থ আছো, ভালো আছো। ভালো থাকার প্রত্যাশায় আমরা আজকে আমাদের এই ক্লাস শুরু করছি। আমাদের আজকের এই টপিকস এর নাম হচ্ছে সিকিউরিটিজ মূল্যায়ন, অর্থাৎ সিকিউরিটিজ ইভালুয়েশন, যেটাকে আমরা বলি সিকিউরিটিজ মূল্যায়ন, ইভালুয়েশন অফ সিকিউরিটিজ যেটাকে আমরা বলি। তো আমরা একটু আলোচনা করি আমরা একটু আগে যে সিকিউরিটিজ গুলো কি। সিকিউরিটিজ হচ্ছে বিনিয়োগের এমন একটা মাধ্যম যে যার মাধ্যমে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান অথবা রাষ্ট্র দীর্ঘমেয়াদে সেখান থেকে অর্থায়নের যে একটা সুযোগ তৈরি করতে পারে অথবা তার মাধ্যমে দিয়ে মোটামুটি অর্থায়ন ঘটে থাকে। অর্থাৎ এই সিকিউরিটিজের মাধ্যমেই দুই পক্ষ, এক পক্ষ সেখানে বিনিয়োগ করছে, আর এক পক্ষ হচ্ছে সিকিউরিটিজের মাধ্যমে বিনিয়োগ করছে, আর সেখান থেকে আর এক পক্ষ তার প্রতিষ্ঠানে, সেটা ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, অথবা গভর্নমেন্ট হতে পারে, রাষ্ট্র হতে পারে, সে তার অর্থায়নের একটা সোর্স হিসেবে কাজ করছে। দিস ইজ সিকিউরিটিজ আমরা বলি। তো প্রশ্নটা হচ্ছে, আমরা মূল্যায়ন শব্দটা কেন বলছি? মূল্যায়ন শব্দটা বলছি এই জন্য বলছি যে সিকিউরিটিজের মাধ্যমে যখন কেউ ইনভেস্ট করবে, তখন তাকে অনেক জিনিসগুলো তাকে কনসিডার করেই তারপরে তাকে বিনিয়োগ করার কথাটা ভাবতে হয়। কি জন্য? যে আমি কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করছি, সিকিউরিটিজের আমি কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করছি, কে আমার কাছ থেকে সিকিউরিটিজটা ক্রয় করলো, সেখানে তার সঙ্গে রিস্কের একটা ব্যাপার রয়ে যাচ্ছে, তার সঙ্গে রেট অফ ইন্টারেস্টের একটা ব্যাপার রয়ে যায়, অথবা আমি যে সিকিউরিটিজের মাধ্যমে যে ইনকামটা আসছে, সেটা যে ভবিষ্যতে একটা ফিউচার ভ্যালু, সেটার মাধ্যমেও কিন্তু আমাদের কনসিডারিং যে ইনফ্লেশন, আমাদের প্রফিট এবং লসের ক্ষেত্রে একটা প্রভাব ফেলতে পারে। সুতরাং সিকিউরিটিজটাকে যখন এর মাধ্যমে কখনো ইনভেস্ট করা হয়, তখন সেটাকে আমাদের অনেক বিষয়ের দিকেই আমাদেরকে খেয়াল রাখাটা খুব দরকার। তো এটার ভিতরে আমরা যখন প্রথমে আমরা একটু কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করি, যে এই অধ্যায়ে আমাদের খুব বেশি অঙ্ক থাকলেও আমরা এখানে অঙ্ক ছাড়া আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা যে বেশি কথা বলবো। প্রথমে আসছে আমাদের শেয়ার। শেয়ার শেয়ারটা কি জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। শেয়ারটা হচ্ছে, আমরা যখন একটা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি, অর্থাৎ একটা লার্জ স্কেলে ইনভেস্টমেন্টের কথা বলি, অথবা আমরা যদি প্রথমেই বলার দেখার চেষ্টা করি যে আমাদের ব্যবসায়ী যে ধরনগুলো ছিল, সেই এক মালিকানা কারবার, সেখান থেকে অংশীদারি কারবার, অথবা সেখান থেকে আরো সামনের দিকে চলে আসছে যেটাকে আমরা বলি যৌথ মূলধনী পাবলিক লিমিটেড কোম্পানি, অনেক কিছু, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোর কথা বলি। তো আমরা যত কম্পিটিটিভনেসটা চলে আসছে, যত আমরা গ্লোবালাইজেশনের এই জায়গায় থেকে আমরা যত লার্জ স্কেল প্রোডাকশনে যেতে হবে, যে প্রতিযোগিতায় কম্পিটিশনে আমাদেরকে টিকে থাকতে গেলে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মূলধনের একটা ফাইন্যান্সিং এর একটা বড় দরকার। ফাইন্যান্সিং যখন আমাদেরকে, আমরা যদি ব্যাংকিং প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে যদি আমরা ফাইন্যান্স করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা কিন্তু খুব বেশি সাস্টেনেবল হয় না, অথবা লার্জ স্কেলের যে ক্যাপিটালের যে সাপ্লাইটা, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের যে জনপ্রিয় যে মাধ্যমগুলো, সেটা হচ্ছে আমাদের এই যে শেয়ার এবং ঋণপত্র। তো শেয়ার এবং ঋণপত্র যদি আমরা প্রথমে একটু আলোচনা করার চেষ্টা করি যে শেয়ারটা কি জিনিসটা, শেয়ারটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, শেয়ারটা হচ্ছে
সিম্পলি যেটা শেয়ারটা হচ্ছে শেয়ারটা হচ্ছে আমাদের একটা কোম্পানির একটা ক্ষুদ্র অংশ। এক কথায় যদি আমরা বলি শেয়ারটা হচ্ছে আমাদের কোম্পানির একটা ক্ষুদ্র অংশ। ফর এক্সাম্পল, যে আমরা যখন একটা বড় কোম্পানির কথা বলছি, যে সে ধরে নি যে সেই কোম্পানির 1 কোটি টাকা ক্যাপিটাল আছে, তো এই মূলধন দিয়ে কিন্তু, এই ক্যাপিটাল দিয়ে কিন্তু তার ব্যবসাটা এক্সপ্যান্ড করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে সে যদি ভাবে যে আহ, আমার আরো মূলধনের দরকার, সেক্ষেত্রে সে কি করতে পারে, একটা প্রাতিষ্ঠানিক একটা পদ্ধতির মাধ্যমে, যেটা হয় যে তার কোম্পানির মোট মূলধনকে বিভিন্ন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আহ, ভাগ করে সেগুলোকে আহ, আবার নতুন করে নতুন শেয়ার হোল্ডারদের কাছে উপস্থাপন করা, অথবা তাদের কাছে বিক্রি করে আবার নতুন করে যে মূলধনের যে মূলধন কালেক্ট করে সেটাকে আমরা ফাইন্যান্স করার যে মাধ্যমটা, সেটাই হচ্ছে শেয়ার। তো শেয়ার, ঋণপত্রটাও সেরকমই, ডিবেঞ্চার সেটাও সেরকমই প্রায়। ঋণপত্রটা হচ্ছে সেটাও একটা ডকুমেন্টস, যার মাধ্যমে কি হচ্ছে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি হচ্ছে, একটা প্রতিষ্ঠানে ফাইন্যান্সিং এর একটা সোর্স হিসেবে কাজ করছে। সুতরাং শেয়ার এবং ঋণপত্র দুটোই কিন্তু একটা বড় প্রতিষ্ঠানের, বড় কর্পোরেট লেভেলে যে ফাইন্যান্সিং এর একটা মাধ্যম। একটা হচ্ছে শেয়ার, আর একটা হচ্ছে ডিবেঞ্চার, ঋণপত্র। দুটোর ভিতরে যে বেসিক পার্থক্য যেটা থাকে, শেয়ারটা হচ্ছে একজন শেয়ার হোল্ডার কিন্তু একটা কোম্পানির মালিক হতে পারে, সে একটা ক্ষুদ্র অংশের, ক্ষুদ্র একটা শেয়ারের মালিক, অর্থাৎ সে ওই কোম্পানির একটা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশেরই একটা অংশের মালিক সে। সুতরাং শেয়ার হোল্ডার, অর্থাৎ শেয়ার যে একটা শেয়ারের যে মালিক, অথবা অর্থাৎ শেয়ার হোল্ডার, সে হচ্ছে ওই কোম্পানির একটা অংশ। সে কিন্তু ওই কোম্পানির লাভ এবং আহ, যে লস, অর্থাৎ প্রফিট এবং যে লস যেটা হচ্ছে তার সঙ্গে সে জড়িত। অর্থাৎ একজন কোম্পানির মালিক হিসেবে সে কি করতে পারে, সে যদি প্রফিট হয়, সে প্রফিটের শেয়ার পাচ্ছে। একইভাবে যদি সেক্ষেত্রে কি হয়, লস হয়ে যায়, তাহলে লস হয়ে গেলে সেটা কিন্তু তাকে লসটা বেয়ার করা লাগছে। যদিও অনেক ক্ষেত্রে আমরা আমাদের ইন প্র্যাকটিস আমরা যেটা দেখি, যে অনেক ক্ষেত্রে ছোট ছোট প্রতিষ্ঠান, ছোট 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 যে শেয়ার হোল্ডাররা, তারা হয়তো বা কোনো কোম্পানি প্রতিষ্ঠানের যে এক্সিকিউটিভ কমিটি, অর্থাৎ ডিসিশন মেকিং যে বোর্ডটা আছে, সেই বোর্ডে হয়তো বা তারা খুব বেশি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে না, অথবা সেখানে তারা ইনঅ্যাক্টিভ শেয়ার হিসেবেই থাকে। তারপরেও কিন্তু তাদেরকে শেয়ারের মালিক হিসেবে আমরা দেখি, কোম্পানির মালিক হিসেবে আমরা দেখি। এরপরে আসছে ঋণপত্র, যেটাকে আমরা ডিবেঞ্চার বলছি। ডিবেঞ্চারটা হচ্ছে যে আহ, সেটা হচ্ছে একটা অন কাইন্ড অফ বন্ড। সেটা হচ্ছে যে যখন কোম্পানির কাছ থেকে সেই এক কোম্পানির কোনো ব্যক্তির কাছ থেকে যখন আহ, ওই বড় ওই প্রতিষ্ঠানটা যখন টাকা ধার করছে, অর্থাৎ ফাইন্যান্সিং এর মাধ্যমে, বন্ড ক্রয় বিক্রয়ের মাধ্যমে সে মূলধন কালেক্ট করছে, এক্ষেত্রে যেটা হয়, ঋণপত্র যে যে মালিক, যে সে হচ্ছে এক্ষেত্রে শুধুমাত্র সুদ পায়। অর্থাৎ সে কিন্তু কোম্পানির মালিক না, সে জাস্ট বছর শেষে সে হবে কি, সে কোম্পানির কখনো লস হলে সে লসটা শেয়ার করবে না, লাভ হলে সে লাভের শেয়ারও নিবে না। সে শুধুমাত্র কি করবে, একটা নির্দিষ্ট হারে সেখান থেকে সুদটা সে পাবে। এই হচ্ছে শেয়ার এবং ঋণপত্রের ভিতরে বেসিক পার্থক্যটা। এটা ছাড়া দুইটাই হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিং এর যে একটা মাধ্যম, বিশেষ করে লার্জ স্কেল এবং দীর্ঘমেয়াদী যে উৎপাদন প্রকারী যে প্রতিষ্ঠানগুলো আছে। এরপরে যেটা আসছে আমাদের বন্ড। বন্ডটা কি জিনিসটা, আমরা একটু এই অধ্যায়তে আমরা শেয়ারটা বাদ দিয়ে আমরা ঋণপত্র অর্থাৎ বন্ডের এই লাইনটা নিয়ে আমরা একটু বেশি আলোচনা করবো এখানে, যেহেতু আমাদের সিকিউরিটিসটা বলা আছে সেই জন্যই অধ্যায়টার নামই। তো বন্ড, বন্ড হচ্ছে কি, বন্ড হচ্ছে এই অর্থায়নের একটা একটা লিখিত একটা দলিল, যেটাকে আমরা বলতে পারি জাস্ট একটা দলিল, যেটা দীর্ঘমেয়াদী যে ফাইন্যান্সিংটা হচ্ছে, সেক্ষেত্রে যে ইনভেস্ট করছে সে একজন ইনঅ্যাক্টিভ পার্টনার, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ইনঅ্যাক্টিভ পার্টনার, সে যে টাকাটা ইনভেস্ট করছে
সেই ইনভেস্টমেন্টের একটা লিখিত দলিলটাই হচ্ছে আইনানুগ যে দলিল, সেটাই হচ্ছে বন্ড। এই বন্ড হচ্ছে কিছুই না, জাস্ট একটা দলিল, যার মাধ্যম দিয়ে কি হতে পারে যে এক্ষেত্রে আমার বিনিয়োগকারী প্লাস হচ্ছে যে উৎপাদনকারী উভয়ের ভিতরে যে একটা চুক্তি থাকছে, যে চুক্তির মাধ্যম দিয়েই হচ্ছে লং টার্ম বিনিয়োগের একটা সুযোগ তৈরি হচ্ছে। তো এরপরে আমরা যদি বন্ডের বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করি, যে অ্যাকচুয়ালি বন্ডের ভিতরে কি কি থাকতে পারে, বন্ডের কি একটা যে কোনো একটা বন্ডের ক্ষেত্রে বন্ডের বৈশিষ্ট্য কি হয়, অর্থাৎ কি কি থাকে সেটা আছে। তো আমরা যদি দেখার চেষ্টা করি, যেটা হচ্ছে যে প্রথমে থাকে সেটা যেটা দেখি সেটা হচ্ছে লিখিত মূল্য। অর্থাৎ প্রত্যেকটা বন্ডের গায়ে একটা রিটেন ভ্যালু থাকে, যে লিখিত মূল্য, যে এই বন্ডটা যে ক্রয় হচ্ছে এটা হচ্ছে কত, এর লিখিত মূল্য কত। হ্যাঁ, এই জিনিসটা এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা থাকতে হবে। সেটা হতে পারে 1,00,000 টাকা, 1 কোটি টাকা, 50 কোটি টাকা, যেটাই হোক না কেন লেখা লেখা থাকবে। ঋণের দলিল, আমরা যদি যে নেগোশিয়েবল যে দলিল সমূহ আছে 1881 সালের যে আইন অনুযায়ী হচ্ছে এই বন্ডটা হচ্ছে একটা লিখিত দলিল। অর্থাৎ এটা এটা কিন্তু আমাদের কি হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল। অর্থাৎ এটার হস্তান্তরের সঙ্গে সঙ্গে আমাদের এটার কিন্তু মালিকানাটাও পরিবর্তন হয়ে যায়। কুপন সুদের হার, ঋণের সুদ, কুপন ঋণের সুদ অর্থাৎ কুপন সুদের হার আমরা যেটাই বলি না কেন, যে বন্ডটা একজন হোল্ড করবে, যে বন্ডটা যে যার কাছে থাকবে, অর্থাৎ যে ক্রয় করলো বন্ডটা, সে হচ্ছে একটা নির্দিষ্ট হারে সুদ পেয়ে যাবে। অর্থাৎ সে যদি 10 বছরের জন্য বন্ডটা ক্রয় করে, তার মানে একটা নির্দিষ্ট হারে সুদ সে বছর শেষে পেয়ে যাচ্ছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে যে আহ, কুপন সুদের ঋণের সুদ হয়। এরপরে যেটা হচ্ছে যে মেয়াদ, মেয়াদটা হচ্ছে যে এই যে আমাদের একটা ম্যাচিউরিটি থাকতে পারে, ম্যাচিউরিটিটা হচ্ছে যে কত বছরের জন্য আমাদের এই বন্ডটা ইস্যু করা হলো, সেটা কি 5 বছর, 10 বছর, নাকি 1 বছর, নাকি 20 বছর, এটাও কিন্তু আমাদের এই বন্ডের ভিতরে উল্লেখ করা থাকবে, বন্ডের লিখিত ভাবে উল্লেখ করা থাকবে। তারপর হচ্ছে মেয়াদ পূর্তি মূল্য, যেটাকে আমরা বলি হচ্ছে ম্যাচিউরিটি ভ্যালু। তার মানে মেয়াদ পূর্তিতে ওই বন্ডের ভ্যালুটা কত হতে পারে সেটাও কিন্তু ওখানে লেখা থাকছে। এগুলো খুব সিম্পল আমাদের পয়েন্ট গুলো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কল প্রভিশন। এটা যেটাকে আমরা বলছি কল প্রভিশন। কল প্রভিশনটা হচ্ছে এরকম, যে বন্ডটা ক্রয় করলো, ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি সে ক্রয় করলো হচ্ছে 10 বছরের জন্য। কিন্তু 10 বছরের জন্য যখন ক্রয় করছে, তখন কিন্তু ইন দা মিন টাইম হতে পারে যে 2-3 বছর, 4 বছর, 5 বছর পরে দেখা যাচ্ছে যে যে বন্ড যে মালিক, তার টাকা, তার মূলধনের আবার দরকার পড়তে পারে। অর্থাৎ সিম্পলি যদি আমার তার মূলধনের দরকার পড়তে পারে, যে অর্থাৎ তার টাকাটা আবার ফেরত পাওয়া দরকার, সেক্ষেত্রে কিন্তু এই কল প্রভিশনটা থাকে। অর্থাৎ সে কিন্তু দাবি করতে পারে যে আমার এই বন্ডটা নিয়ে আমার যে আসল টাকাটা আমাকে আবার ফেরত দিতে হবে। এক্ষেত্রে যেটা হয় সেক্ষেত্রে হচ্ছে সুদের হারের কিন্তু ওই যে কুপন যে সুদের হারের কথা বলছি, সেটা কিন্তু একটু কম বেশি আমাদের একটু আমাদের ম্যানিপুলেশন, অর্থাৎ কম বেশি হয়ে যেতে পারে, যেহেতু আমাদের ফুল ম্যাচুরিটির আগেই আমাদেরকে আবার সেই টাকাটা ফেরত নিয়ে যাচ্ছে। তো এটা ছিল মোটামুটি আমাদের এই যে বন্ডের বৈশিষ্ট্যগুলা। এরপরে যদি আমরা বন্ডের প্রকারভেদ গুলো দেখি, বন্ডের প্রকারভেদ গুলো যদি দেখি যে বন্ডটা আসলে সাধারণত কত ধরনের হতে পারে, তো আমরা এখানে একটু দেখার চেষ্টা করেছি দুই ভাগে। একটা আছে ইস্যু ভিত্তিক, মানে বন্ডটা কারা ইস্যু করতে পারে কে। এভাবে যদি দেখি তাহলে আমরা দেখছি যে কর্পোরেট বন্ড আছে, ট্রেজারি বন্ড আছে, মিউনিসিপাল বন্ড আছে, বৈদেশিক বন্ড আছে, এই 4 প্রকার আমরা দেখছি। প্রথম যদি আমরা দেখি কর্পোরেট বন্ড, কর্পোরেট বন্ড বলতে বোঝাচ্ছে যে ওই যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, যে কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের যে ফাইন্যান্সিং এর যে একটা উৎস, সেটা হচ্ছে যে এই বন্ড ইস্যু করবে, সেই বন্ড ইস্যু করে সেল করে তার মাধ্যমে তারা কিন্তু ক্যাপিটালটা কালেক্ট করে। এটা হচ্ছে আমাদের কর্পোরেট বন্ডটা সাধারণত যেটা আমরা দেখি। ট্রেজারি বন্ড হতে পারে, ট্রেজারি বন্ডটা হচ্ছে গভর্নমেন্ট যেটা করে, যে ট্রেজারি বন্ড হচ্ছে যে
গভর্নমেন্ট তার ফাইন্যান্সিং এর জন্য, যে গভর্নমেন্ট যখন তার বড় বড় প্রজেক্ট, ফর এক্সাম্পল আমাদের দেশে এখন যেটা দেখছি আমরা মেট্রো রেল অথবা আমাদের যে বড় বড় ব্রিজ গুলোর কথাই বলি, যে আমাদের পদ্মা সেতুর কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমাদের যে বড় বড় ফাইন্যান্সের জন্য গভর্নমেন্টেরও যখন আমাদের একটা ডেফিসিট থাকে, তখন কিন্তু গভর্নমেন্ট এই ট্রেজারি বন্ডটা ইস্যু করতে পারে। সেই ট্রেজারি বন্ড ইস্যু করে তার মাধ্যম দিয়ে আবার ফাইন্যান্সিং হতে পারে। মিউনিসিপাল বন্ড যেটা আমরা বলি, মিউনিসিপাল মানে মিউনিসিপ্যালিটি, অর্থাৎ কোনো স্থানীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ যে স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে, যাদের এই অথরিটি আছে যে তারা তাদের নিজস্ব ফাইন্যান্সিং এর জন্য এই বন্ড ইস্যু করতে পারে, তো তারাও কিন্তু আবার বিভিন্ন ধরনের বন্ড ইস্যু করে থাকে, যেটাকে আমরা মিউনিসিপাল বন্ড বলি। বৈদেশিক বন্ডটাও হতে পারে, যেরকম যে কোনো একটা দেশেই একটা প্রতিষ্ঠান কিন্তু তার বন্ড ইস্যু করে, সেই বন্ড ইস্যুটা কিন্তু সেল করতে পারে, সেটা দেশের বাইরেও সেল করতে পারে। অর্থাৎ বাইরের কোনো দেশের যদি কোনো বন্ড ক্রয় বিক্রয়ের সাথে যদি কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান জড়িত থাকে, সেটাকে আমরা বৈদেশিক বন্ড হিসেবে দেখতে পারি। তো এই হচ্ছে আমাদের কর্পোরেট বন্ড, ট্রেজারি বন্ড, মিউনিসিপাল বন্ড, তারপর দেখছি আমরা কি বৈদেশিক বন্ড। এই বন্ডগুলোর ভিতরে যে প্রত্যেকটা বন্ডের কিন্তু আমাদের যে কুপন, যে সুদের হারের কথা বলছি, সেটা কিন্তু সবার ক্ষেত্রে সেম হয় না। ফর এক্সাম্পল ট্রেজারি বন্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের দেখি আমরা সুদের হারটা কিন্তু একটু কম থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের কর্পোরেট বন্ডের ক্ষেত্রে কিন্তু আহ, সুদের হারটা বেশি থাকে। কিন্তু যখন সুদের হারটা বেশি থাকলেও তার সঙ্গে কিন্তু রিস্কটা একটু বেশি থাকে। যেমন ট্রেজারি বন্ডের ক্ষেত্রে কিন্তু খুব বেশি রিস্ক থাকে না, অথচ তার আবার সেখানে সুদের হারটাও কম থাকে। একইভাবে বৈদেশিক বন্ড যেটার কথা বলি, সেক্ষেত্রে সুদের হারটা বেশি হলেও সেখানে কিন্তু আমাদের রিস্কটা খুব বেশি থেকে যায়। সুতরাং রিস্কের পরে নির্ভর করেও কিন্তু আমাদের আহ, যে আমাদের কুপন যে সুদের হারটা যেটা আছে, সেটাও কিন্তু অনেক সময় ওঠানামা করে। এরপরে আসছে আমাদের জামানত ভিত্তিক। জামানত ভিত্তিক হচ্ছে কিরকম, একটা হচ্ছে জামানত মুক্ত বন্ড আর হচ্ছে জামানত বিহীন বন্ড। অর্থাৎ যখন কোনো প্রতিষ্ঠান যখন বন্ড ইস্যু করে, তখন তার এগেনিস্টে তো জামানত হিসেবে, মর্টগেজ হিসেবে হয়তো বা কিছু অথবা ডিপোজিট হিসেবে কোনো কিছু সম্পত্তি রেখে দিয়ে তারপরে বন্ড ইস্যু করতে পারে। যে কখনো যদি সে বন্ডের ইস্যু, যে প্রতিষ্ঠান বন্ড ইস্যু করছে, সে যদি সেই মূলধন ফেরত দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে কিন্তু এই জামানতটা একটা সমাধানের মাধ্যম হিসেবে ব্যবহার হতে পারে। সেটাকে আমরা বলতেছি জামানত মুক্ত বন্ড। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে জামানতবিহীন বন্ড। সুতরাং আমরা বন্ডটাকে যদি একটু ভাগ করার চেষ্টা করি, একটাকে আমরা বলছি যে ইস্যু ভিত্তিক, আর একটা হচ্ছে জামানত ভিত্তিক বন্ড গেল। এরপরে যদি আমরা আসি, একটা হচ্ছে আয় ভিত্তিক বন্ড গুলো, যে জিনিসগুলো আমাদের খুব বেশি দরকার, সেটা হচ্ছে আয় ভিত্তিক বন্ড। আয় ভিত্তিক বন্ড মানে হচ্ছে যে বন্ড হোল্ড করবে বা যে বন্ড ক্রয় করলো, সে দিন শেষে যে ইনকামটা পাবে, যে আয়টা পাবে, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে বন্ডের আয়। তো এইগুলোকে আমরা যদি দেখি তিন প্রকার হয়, একটাকে জিরো কুপন বন্ড বলি, একটা কুপন বন্ড, একটাকে আমরা এখানে জাঙ্ক বন্ড বলে রাখছি। জিরো কুপন বন্ড বলতে যেটাকে আমরা বলি, যে কুপন বন্ডটা, যে বন্ডের কিন্তু কোনো সুদ দেওয়া হয় না, জিরো কুপন বন্ড, অর্থাৎ যে বন্ডের কোনো সুদ নেই, যে বন্ডের ক্ষেত্রে কোনো প্রকার সুদ দেওয়া হয় না, সেটাকে আমরা বলতেছি জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের ক্ষেত্রে যেটা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেটা হয়, যে তার যে রিটেন ভ্যালু থাকে, সেটা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তার থেকে কম দামে সেটা ক্রয়, অর্থাৎ একটা বন্ডের ক্ষেত্রে যে রিটেন ভ্যালু থাকে সে 1 লক্ষ টাকা, হয়তো বা সেটা যখন ইস্যু করা হয়েছিল, সেটা তখন দেখা যাচ্ছে ক্রয় বিক্রি হলো হচ্ছে 80,000 টাকায়। অথচ তার রিটেন ভ্যালু ছিল হচ্ছে 1 লক্ষ টাকা। সুতরাং রিটেন ভ্যালুর নিচেই যে টাকাটা দিয়ে যে ক্রয় বিক্রয়টা হলো, অর্থাৎ এক্ষেত্রে কোনো সুদ দেওয়া হচ্ছে না, কিন্তু যখন আফটার দ্য ম্যাচিউরিটি সে ওই রিটেন ভ্যালুটাই ফেরত পাচ্ছে। অর্থাৎ যেখানে সুদের কোনো অপশন নেই, সেটাকে আমরা বলছি জিরো কুপন বন্ড সংক্ষেপে। আর কুপন বন্ড যেটাকে আমরা বলতেছি, সেটা হচ্ছে
কুপন বন্ড যেটাকে বলছি সেটা হচ্ছে যে সুদের হারটা, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় বন্ডের ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট হারে সুদ দেওয়া থাকে, সেটা 10%, 12%, 15%, যেটাই আমরা বলি না কেন, এটাকে আমরা বলছি যে কুপন বন্ড, একটা নির্দিষ্ট হারে আমাদেরকে সুদ দেওয়া। আর একটা হচ্ছে বলতেছি জাঙ্ক বন্ড। এটা হচ্ছে আমাদের একটা টার্ম, যেটা হচ্ছে জাঙ্ক বন্ড বলি, যে কিছু কিছু বন্ড আছে যেটা হচ্ছে একটু কি বলবো, যে একটু বেশি স্পেশাল যে কেস আমাদের জাঙ্ক বন্ড, যে বন্ডের সাথে যে হাই ইন্টারেস্ট রেট প্লাস হচ্ছে হাই রিস্কটা জড়িত, সেটাকে আমরা জাঙ্ক বন্ড বলছি। প্লিজ আবার বলি যে হাই ইন্টারেস্ট রেট প্লাস হচ্ছে হাই রিস্কটা জড়িত, হাই রিস্কটা জড়িত, সেজন্য আমরা এটাকে হাই ইন্টারেস্ট আছে, যেটা সাধারণত বিনিয়োগ করাটা হচ্ছে খুব রিস্কি, যে বন্ডগুলো বিনিয়োগ করাটা খুবই রিস্কি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে জাঙ্ক বন্ড। সুতরাং আয় ভিত্তিক বন্ড আমরা আমরা এই তিন প্রকার ভাগ করে নিলাম। এরপর হচ্ছে বন্ড থেকে প্রাপ্তি, যে ইল টু বন্ড, যেটাকে আমরা বলি ইংরেজিতে ইল টু বন্ড, মানে বন্ডটা যদি আমরা হোল্ড করি একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত, ম্যাচুরিটিতে আমাদের যে রিটার্নটা আসে সেটাকে আমরা বলছি বন্ড থেকে প্রাপ্তি। এইটা আবার তিন প্রকার আমাদের। একটাকে আমরা বলি যে মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার, যেটাকে আমরা বলি ইল টু ম্যাচুরিটি, ইল টু ম্যাচুরিটি। তারপর হচ্ছে সেকেন্ড হতে পারে ইল টু কল, আর থার্ড হচ্ছে কি কারেন্ট ইল্ড। সুতরাং বন্ড থেকে প্রাপ্তি যেটাকে আমরা বলছি সেটাকে আমরা এই তিন ভাবেই দেখি। একটা হচ্ছে মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার, যেটাকে আমরা বলতেছি ইল টু ম্যাচুরিটি, অর্থাৎ একটা বন্ড যখন ইস্যু করা হলো সেখান থেকে এক বন্ডটা যে ক্রয় করলো, সে যখন নির্দিষ্ট ম্যাচুরিটি মতো নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বন্ডটা হোল্ড করলো, রেখে ধরে রাখলো, তখন ওই আফটার যে ম্যাচুরিটি, যখন বন্ডটা ম্যাচিউর হয়ে গেলে সেক্ষেত্রে যে আয়টা হয়ে থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে যে ইনটু ম্যাচুরিটি, অর্থাৎ মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার। এরপরে আসছে কত, ইনটু কল। ইনটু কল হচ্ছে ধরে নিচ্ছি আমরা যে একটা বন্ডের ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদ ছিল হচ্ছে 10 বছর, কিন্তু মিন টাইম 5 বছর পরে, 4 বছর অথবা 5 বছর পরে দেখা যাচ্ছে ওই বন্ডের যে মালিক তার ওই মূলধন ফেরত, অর্থাৎ তার টাকার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে সে যে কাজটা করতে পারে সেটা হচ্ছে আবার কল প্রভিশন, যেটাকে বলা ছিল যে কল প্রভিশন, একটু আগে আমরা যেটা দেখছিলাম, সে কিন্তু কল করতে পারে যে আমার আমার এই বন্ডটার যে ম্যাচুরিটিটা এখনই ক্লোজ করে দিয়ে আমার আবার আমি বন্ডের যে টাকাটা আমি আমি আমার ফেরত চাই। সেক্ষেত্রে যেটা হয় যে আগের যে সুদের হারটা ছিল, কুপন যে সুদের হারটা ছিল, সেটাকে আবার হয় একটু কম হতে পারে, এরপরে ভিত্তি করে আবার সেই বন্ডটা ভাঙিয়ে সে টাকাটা আবার সে বন্ডের মালিকটা ফেরত পেতে পারে। এটা হচ্ছে ইল টু কল, তার মানে হচ্ছে যে মেয়াদের মাঝামাঝি অবস্থায়, পূর্ণ মেয়াদের মাঝামাঝি অবস্থায় বন্ডের যে ম্যাচুরিটিটা, সরি, যে বন্ডের যদি কল করা হয় সেটাকে আমরা বলতেছি বন্ডের যে ইনটু কল। সেখান থেকে যে হয়তো সুদের হারটা আমাদের একটু কম হয়, কিন্তু তারপরেও কিন্তু একটা সুদের হার থাকে, সেটাকে আমরা বলছি ইনটু কল। আর থার্ড হচ্ছে কারেন্ট ইল্ড। কারেন্ট ইল্ড বলতে বোঝাচ্ছি যে চলতি আয়টা হচ্ছে যে আমার যে বন্ড ছিল তার একটা রিটেন ভ্যালু ছিল, আর ওই মেয়াদে আমি রিটার্নটা কতটুকু পাইলাম, অর্থাৎ সেখান থেকে আমার আয় কত হলো, এটাকে আমরা যখন একটা পার্সেন্টেজ করি সেটাকে আমরা বলতেছি হচ্ছে কারেন্ট ইল্ড। সুতরাং এই ছিল আমাদের মোটামুটি বন্ড সম্পর্কে একটু ছোটখাটো আমাদের আলোচনা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বার্ষিক বৃত্তি, যেটাকে আমরা বলি অ্যানুইটি। অ্যানুইটি, বার্ষিক বৃত্তি। তো বার্ষিক বৃত্তিটা কি? বৃত্তিটা হচ্ছে একটু এক্সেপশনাল, যেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট একটা প্রজেক্ট থেকে একটা নির্দিষ্ট আহ, কিস্তি বলা যায়, আমরা শব্দটা কিস্তি বলতে পারি, অর্থাৎ একটা নির্দিষ্ট হার যদি আমরা বলি,
একটা নির্দিষ্ট হারে একটা কোনো প্রতিষ্ঠানে টাকা প্রদান করা অথবা সেখান থেকে একটা নির্দিষ্ট হারে টাকা পাওয়া, এই যে নির্দিষ্ট হারে পেয়ে যাওয়া একটা অনির্দিষ্ট সময়ের জন্য, একটা লং টার্ম সময়ের জন্য, সেটাকে আমরা বলি বৃত্তি অর্থাৎ অ্যানুইটি। আমি আবার বলি, কোন একটা প্রজেক্টের থেকে একটা নির্দিষ্ট হারে নির্দিষ্ট হারে প্রদান করা অথবা সেই প্রজেক্টের থেকে নির্দিষ্ট হারে আমরা যখন টাকা পাওয়ার কথা বলি, সেটাকে বলতে একটা নির্দিষ্ট হারে একটা লং সময়ের জন্য, সেটাকে আমরা বলছি যে বৃত্তি অর্থাৎ অ্যানুইটি, যেটাকে আমরা বলি। তো অ্যানুইটিটা আমরা যদি আরেকটু ক্লিয়ার বোঝার চেষ্টা করি, অ্যানুইটিটা হচ্ছে যে আমি একটা বাড়ি কিনতে ক্রয় করতে চাই। তো বাড়ি ক্রয় করতে চাই, সেটা হচ্ছে আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে আমি একটা বাড়ি ক্রয় করতে চাই। তো তার জন্য যে আমার একটা বড় অ্যামাউন্ট লাগবে, সেই জন্য কি করতে হবে, আমি এখন প্রত্যেকটা মাসে মাসে এখানে আমার সেভিংস অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট হারে টাকা জমাচ্ছি, এইটা আর কি আমরা বলছি। অথবা আমি যে কোনো একটা প্রজেক্টে আমি টাকা রেখে দিছি, সেখান থেকে আমি নির্দিষ্ট হারে আমি ভবিষ্যতে আমি সেখান থেকে একটা মাসে অথবা বছরে একটা নির্দিষ্ট হারে টাকাটা পেয়ে যাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের সেই অ্যানুইটি, প্লিজ নির্দিষ্ট হারে পাওয়া অথবা প্রদান করা একটা লং টাইম সময়ের জন্য। এরপরে হচ্ছে আমরা যদি দেখি বৃত্তির শ্রেণী বিভাগগুলো আছে, এই বৃত্তির শ্রেণী বিভাগটা হচ্ছে আমাদের হচ্ছে দুই প্রকার, একটা আমরা দেখতে বলছি অগ্রিম বার্ষিক বৃত্তি, একটা হচ্ছে সাধারণ, অগ্রিম আর একটা হচ্ছে সাধারণ। অর্থাৎ একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি আর একটাকে আমরা বলি হচ্ছে অ্যানুইটি ডিউ। যেটাকে আমরা বলি হচ্ছে সাধারণ বৃত্তি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে যে অর্ডিনারি অ্যানুইটি। আর যেটাকে হচ্ছে আমরা বলছি কোনটা, অগ্রিম অ্যানুইটি, অগ্রিম বৃত্তি, যেটাকে আমরা বলতেছি অ্যানুইটি ডিউ। সুতরাং আমাদের এই বৃত্তিটা হচ্ছে দুই প্রকার। এটাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যে অ্যানুইটির থেকে আমাদের যে অঙ্কগুলো সাধারণত আসে, যদি আমি আজকে এখানে এই লেকচারে আমি এখান থেকে কোনো অঙ্ক নিয়ে আসিনি এখানে, তো আমাদের এখানে অঙ্কগুলো খুব ছোট ছোট থাকে, যেটা হচ্ছে একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, আর একটা হচ্ছে অথবা বর্তমান মূল্য অথবা ভবিষ্যৎ মূল্য। এখানে সূত্রটা খুবই ছোট, কোনো এখানে খুব বেশি সমস্যা হয় না। কিন্তু একটা জিনিসই সমস্যা যেটা আমাদের হবে সেখান থেকে, সেটা হচ্ছে যে এই যে অ্যানুইটি ডিউ অর্থাৎ অগ্রিম বৃত্তি অথবা হচ্ছে সাধারণ অ্যানুইটি অর্থাৎ অর্ডিনারি অ্যানুইটি। তো কোনটা আমাদের অ্যানুইটি ডিউ আর কোনটা হচ্ছে অর্ডিনারি, অর্থাৎ কোনটা হচ্ছে অগ্রিম বৃত্তি আর কোনটা হচ্ছে সাধারণ বৃত্তি, এই দুটোকে ক্লাসিফাইড করাটা, আলাদা করাটা আমাদের খুব দরকার। আমরা একটু বোঝার চেষ্টা করি। যদি আমাদের সাধারণত আমরা যেটা দেখি যে কোনো একটা ট্রানজাকশন, কোনো একটা আর্থিক লেনদেনটা সাধারণত বছরের শেষে হয়ে থাকে, বছরের শেষে হয়ে থাকে। সুতরাং যে লেনদেনটা বছরের শেষে হয়ে থাকে, অর্থাৎ বৃত্তির যে লেনদেনটা, অ্যানুইটির লেনদেনটা যদি বছরের শেষে হয়ে থাকে, সেটাকে আমরা বলতেছি সাধারণ বৃত্তি অর্থাৎ অর্ডিনারি অ্যানুইটি। আর একই লেনদেনটা যদি বছরের শুরুতে হয়, এই অ্যানুইটি লেনদেনটা অর্থাৎ টাকা লেনদেনটা যদি আমার বছরের শুরুতে হয়, সেটাকে আমরা বলি হচ্ছে অর্ডিনারি ডিউ অর্থাৎ ওই অ্যানুইটি ডিউ অর্থাৎ অগ্রিম বৃত্তি। তাহলে আমি আবারও বলি, যদি বলি কোনো একটা ব্যাংকের কথা বলছিলাম, টাকা রাখার কথা, যদি এই টাকাটা বছরের শুরুতে রাখি তাহলে হচ্ছে অ্যানুইটি ডিউ অর্থাৎ অগ্রিম বৃত্তি হবে। আর যদি এই বৃত্তিটা, এই টাকা প্রদানটা যদি বছরের শেষে হয়, সেটাকে আমরা বলছি সাধারণ বৃত্তি অর্থাৎ অর্ডিনারি অ্যানুইটি। সুতরাং এই লেনদেনের পরে নির্ভর করে আমাদের অ্যানুইটিটাকে আমরা সময়ের পরে ভিত্তি করে আমরা অ্যানুইটিটা দুই ভাগে ভাগ করে ফেলছি, একটা হচ্ছে অগ্রিম আর একটা হচ্ছে সাধারণ। সুতরাং এটা ছিল হচ্ছে এই সিকিউরিটিজ মূল্যায়নের মধ্যে আমাদের মূলত বন্ড নিয়েই আলোচনা ছিল, এবং বন্ডটা কেমন, কোন বিভিন্ন প্রকারের বন্ডের আলোচনা করা হলো এখানে মোটামুটি, এবং বন্ড থেকে যে প্রাপ্তি, বন্ড ইস্যু করা হলো, ইস্যু ভিত্তিক অথবা আয় ভিত্তিক বিভিন্ন ভাবে বন্ডের একটু ক্লাসিফিকেশনটা এখানে দেখানো হলো। তাহলে আমরা যদি একটু সারাংশ হিসেবে আবার পুনরায় প্রথম থেকে বলার চেষ্টা করি, বন্ড
হচ্ছে এই সিকিউরিটিজ মূল্যায়নটাকে আমরা বলছি যে যেটা হচ্ছে আমাদের আহ, দীর্ঘকালীন যে বিনিয়োগের যে একটা দীর্ঘকালীন অর্থায়নের যে একটা মাধ্যম, সেটাই হচ্ছে আমাদের সেই সিকিউরিটিজ, যার মাধ্যম দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি যেখানে বিনিয়োগ করে থাকে। একইভাবে বিভিন্ন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যার মাধ্যমে তাদের অর্থায়নের একটা মাধ্যম হিসেবে সেখানে অর্থায়ন হয়ে থাকে। সুতরাং এই সিকিউরিটিজটাও অন্যান্য একটা আইটেমের মতোই বাজারে ক্রয় বিক্রয় হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যে আহ, প্রথমে যেটা আলোচনা ছিল যে সিকিউরিটিজ ফাইন্যান্সটা দুই ধরনের হয়ে যায়। একটাকে আমরা বলি শেয়ারের মাধ্যমে, আর একটা হচ্ছে সেই বন্ড অথবা ডিবেঞ্চারের মাধ্যমে। তো আমাদের এই আলোচনাটাই শেয়ারের কোনো আলোচনা নেই, আমাদের এখানে হচ্ছে সেই ডিবেঞ্চার অর্থাৎ ঋণপত্র থেকে শুরু করে যে বিভিন্ন প্রকার বন্ড আছে সেই বন্ড সম্পর্কে আমাদের এখানে একটা মোটামুটি আলোচনা করা হলো। লাস্ট যে জায়গাটা রয়ে গেছে সেটা হচ্ছে ভিত্তি, অ্যানুইটি যেটাকে বলি। অ্যানুইটি হচ্ছে বন্ডের সাথে অ্যানুইটির একটা পার্থক্য হচ্ছে যে অ্যানুইটিটা হচ্ছে যে একটা নির্দিষ্ট মেয়াদে পর্যন্ত আমি সেখান থেকে একটা লং টার্ম একটা সময়ে সেখানে একটা কোনো একটা প্রতিষ্ঠান থেকে আমি একটা নির্দিষ্ট হারে টাকা পাচ্ছি অথবা তাদেরকে প্রদান করছি এই নির্দিষ্ট হারে নির্দিষ্ট ইনস্টলমেন্ট যেটাকে, এটাই হচ্ছে বৃত্তি। এই বৃত্তিটা সাধারণত দুই প্রকার হয়ে যায়। একটাকে আমরা বলি হচ্ছে কি সাধারণ বৃত্তি অর্থাৎ অর্ডিনারি অ্যানুইটি, আর একটা হচ্ছে অ্যানুইটি ডিউ অর্থাৎ অগ্রিম বৃত্তি। এই ছিল মোটামুটি আমাদের একটা ছোটখাটো আমাদের আলোচনা। তো আজকের মতো আমরা আমাদের এখানকার আলোচনা শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।